গান রয়েছে না, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, সেটাই করতে যাচ্ছে আমাদের সাথে। অসম্ভব রকম ঢেউ শুরু হয়ে গিয়েছে, উত্তাল মেঘনার বুক চিরে আমাদের নৌকা এখন ছুটে চলছে। আর মেঘনায় আসতেই কিন্তু এখানে অনেকেই ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, বিভিন্ন পোজে ছবি তুলতেছে। আমার নাম মিঠু। মিঠু, হাত ধুইয়া খাও, বেশি বেশি খাও। আসলে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। ঠিক আছে, ঠিক আছে। ঘাটে আসতে এখানে নাচ শুরু, নাচ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। জোয়ার এসেছে এই সমুদ্রে, রক্তলাল রক্তলাল। বিকেলবেলা ইচ্ছে করলো এই মিঠুর কাছ থেকে একটা কবিতা শুনতে, কিন্তু সে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল শুরু করছে, আর এই কারণেই তার ফুটেজটা নষ্ট করে দিছে একটা পিচ্চি। আমি ওনার দোকানে প্রথম এসে খাইছি, তারপর অনেকরে পাঠাইছি। এই উপলক্ষে দাদা আমাকে 1 প্লেট রসমালাই ফ্রি খাওয়াবে। আমি অনেক কাস্টমার ঢুকাইছি ভাই ব্যবসা আজকের মধ্যে ছেড়ে দেন, এত ব্লগার হলে আপনার ব্যবসা বাণিজ্য হবে না, বাদ দেন। এবারের যাত্রায় আমরা পদ্মা নদী হয়ে বাংলাদেশের 7টা নদী পার হয়ে যাব একেবারে সুনামগঞ্জ পর্যন্ত। আর এই যাত্রায় আমরা অনেকগুলো বন্দরে নোঙ্গর ফেলবো। এমনই একটা রোমাঞ্চকর যাত্রা আমরা দেখাতে চলছি আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। গতদিন আমরা আপনাদেরকে কিভাবে ঢাকা থেকে পদ্মা নদীর পাড়ে আসতে হয় সেটা দেখিয়েছি। যথারীতি আমরা একটা উবার ভাড়া করে এসেছিলাম, আর আমাদের ভাড়া পড়েছিল প্রায় 2500 টাকা। রাত্রিবেলা আমরা নৌকায় মালপত্র রেখে চলে গিয়েছিলাম পদ্মার পাড়ে। সেখানে আমরা ইলিশ দিয়ে একটা মহা ভোজ করেছিলাম। এরপরে রাত্রিবেলা আমরা নৌকায় অবস্থান করেছি, আর পরের দিন ঘুম ভাঙতেই আমাদের চোখে পড়ল প্রমত্ত পদ্মার অপূর্ব দৃশ্য। মূলত আমরা এই পদ্মার পাড় থেকে আজকে যাত্রা করে চলে যাব ভৈরবের উদ্দেশ্যে। আর সেই জন্য আমাদের হাউসবোটগুলো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। তবে এখান থেকে আমরা ভেলা হাউসবোটে করে আমাদের যাত্রা করব। আর বোটটি মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের একটা ঘাটে বাঁধা রয়েছে। আর সকালে উঠেই এখানকার নদীর অপূর্ব দৃশ্য আমাদেরকে মুগ্ধ করল। যদিও এখান থেকে পদ্মা ব্রিজটা বেশ খানিকটা দূরে, তাই ড্রোন ভিউতেও আমরা পদ্মা ব্রিজের নাগাল খুঁজে পেলাম না। তবে নদীর দৃশ্য কিন্তু ঠিকই উপভোগ করতে লাগলাম। আর যথারীতি সকাল 10টার সময় আমাদের নৌকাটি যাত্রা শুরু করলো। শুভ সকাল বন্ধুরা, গতকালকে আমরা একটা নৌকায় এসেছি, আর আজকে সেই নৌকায় করে আমরা কিন্তু ঘাটে ঘাটে নোঙ্গর ফেলবো। হ্যাঁ, এমনই একটা ট্যুর হতে যাচ্ছে আমাদের আজকে 3 দিনের জন্য। আমরা রওনা দিয়েছি এখন পদ্মা নদী থেকে, আর এই পদ্মা থেকে আমরা 7টা নদী হয়ে চলে যাব সুনামগঞ্জে। বাট এর মাঝে আমাদের কিন্তু কেটে যাবে 3টা দিন। আর অবশেষে আমাদের নৌকা কিন্তু যাত্রা শুরু করেছে। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই নাস্তা করতে বসে গেলাম। আর বোটে কিন্তু আমাদেরকে রেগুলারলি খাবার দেওয়া হবে, এবং সকালের নাস্তা চলে এসেছে আমার। এটা হচ্ছে সকালের নাস্তা। এখানে পরোটা দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে। আমি এক এক করে এগুলো খাবো। আর এইখানে আমার সাথে একটা টিয়া পাখি বসে আছে। গুড মর্নিং বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, আই মে ডাই ফর দিস কান্ট্রি, থ্যাংক ইউ। মুন্সিগঞ্জের লৌহজং থেকে আমাদের বোটটা যাত্রা শুরু করলো। এখান থেকে সারাদিন বোট চালিয়ে আমরা চেষ্টা করব ভৈরবে চলে যাওয়ার জন্য। আর এই যাত্রায় আমরা অসংখ্য নদী আর খাল পার হব। তার পাশাপাশি কতই না গ্রাম, শহর এবং লোকালয় পার হয়ে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের নৌকা এখন যাত্রা শুরু করেছে পদ্মা নদী দিয়ে। এখান থেকে আমরা এখন মেঘনা নদীতে প্রবেশ করব। পদ্মার উত্তল ঢেউয়ের ভেতরে আমাদের বোট এখন রওনা দিয়েছে। আজকে সারাদিন আমরা যাত্রা করব, আর বিভিন্ন ঘাটে ঘাটে নোঙ্গর ফেলবো। একটা গান রয়েছে না, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে,
বন্দরে বন্দর, সেটাই করতে যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, আমরা বন্দরে বন্দরে নোঙর ফেলবো। আর আজকে রাতে থাকবো আমরা ভৈরবে। আজকে আমাদের যাত্রা এই পদ্মা থেকে ভৈরব পর্যন্ত। আমরা এখন পদ্মার বুক চিরে ছুটে চলছি। আর পদ্মা বরাবরই উত্তল। এই বৈশাখ মাসগুলোতে উত্তলতার মাত্রাটা বেশি থাকে। এর কারণ হচ্ছে যে কোনো সময় কালবৈশাখী ঝড় হয় আর যে কোনো সময় মেঘ জমে আসে, যার কারণে পদ্মা কিন্তু সবসময় একটা উত্তাল ভাবাপন্ন থাকে। আমরা এখন এই পদ্মার বুক চিরে ছুটে চলছি। এখান থেকে চলে যাব মুন্সিগঞ্জ। আর ওখান থেকে আমরা আজকের ভিতরে চেষ্টা করব ভৈরব যাওয়ার। বাট কোনো কারণে যদি যাওয়া না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সেই মুন্সিগঞ্জেই অবস্থান করব। তবে খুব বেশিক্ষণ আমরা কিন্তু পদ্মা নদীতে থাকলাম না। আমরা ওখান থেকে একটা খালের ভেতরে প্রবেশ করলাম, যেটা অনেকটাই সরু আর বলা চলে অনেকটা কম ঝুঁকিপূর্ণ। যেহেতু আমাদের নৌকাটা আকারে বেশ ছোট, তাই পদ্মার বুক চিরে চলাফেরা করাটা খুব বেশি একটা নিরাপদ নয়। আর আমরা অবশেষে টঙ্গিবাড়ি খালে প্রবেশ করেছি। এই সেই বিখ্যাত টঙ্গিবাড়ি খাল আর এই টঙ্গী ব্রিজ। আমরা এখন টঙ্গী ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি।
আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? রূপক স্যার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি প্রায় 2 রাত 3 দিনের একটা নৌপথ ভ্রমণ, যেখানে 7টা নদী পার হয়ে আমরা পদ্মা নদী থেকে যাব সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। সো এই রোমাঞ্চকর একটা নৌ ভ্রমণ, যেটা একেবারেই খুবই রিল্যাক্স একটা ট্রিপ। দেখলেন না কিভাবে নাক ডেকে ঘুম পাড়লাম, ঠিক এইভাবে খানা দানা আর আস্তে আস্তে সুন্দর সুন্দর নদী দেখতে দেখতে আমরা যাব টাঙ্গুয়ার হাওর। সো আমাদের সাথেই থাকুন, চলুন। একদিকে আমাদের নৌকাটা ছুটে চলছে আর অন্যদিকে খাবার দাবারের আয়োজন চলছে। এভাবেই প্রতিবেলার খাবারের আয়োজন নৌকার ভেতরেই করা হয়ে থাকে। এমনকি নৌকার মালিক নিজেই খাবার দাবারের আয়োজন করছেন, আর আমরা উপভোগ করছি নদীর অপরূপ দৃশ্য। আর অবশেষে আমরা কিন্তু মেঘনায় প্রবেশ করেছি। আর মেঘনায় ঢুকতেই এখানে বড় বড় সাইলো আমাদের চোখে পড়লো। এগুলো মূলত সিমেন্টের ফ্যাক্টরি, আর বড় বড় কার্গো শিপ ফ্যাক্টরির আশেপাশে রাখা রয়েছে। মূলত এটার মাধ্যমে কাঁচামালগুলো সরবরাহ করা হয়। আর মেঘনায় আসতেই কিন্তু এখানে অনেকেই ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, বিভিন্ন পোজে ছবি তুলতেছে। আর মেঘনায় ঢোকার সাথে সাথেই কিন্তু নদী প্রচন্ড উত্তাল। আর এটা হচ্ছে বিখ্যাত মুক্তারপুর ব্রিজ। সেই মুন্সিগঞ্জের লৌহজং থেকে আমরা যাত্রা শুরু করে এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগে গিয়েছে। এভাবে কিন্তু আমরা সারাদিন ভ্রমণ করব। আর রাতের বেলা কিন্তু কোনো নৌকা চালানো হবে না। ওই সময় আমরা ভৈরবে গিয়ে একটা স্টপেজ দেব। আর দেখতে দেখতে আমরা কিন্তু সেই মুন্সিগঞ্জের লৌহজং থেকে যাত্রা শুরু করে মুন্সিগঞ্জ শহরে চলে এসেছি। এখানে সবাই কিন্তু এখানে কলা দেখা যাচ্ছে, সবাই দেখতেছে অধীর আগ্রহে। ভিড়, এখানে প্রচুর ভিড়। সামনে যেন কি দেখা যাচ্ছে, আসুন না, দেখুন আপনি কলা চেষ্টা করতেছেন। আসলে এই যে ভিউ, শহরের ভিউ, এটা দেখার জন্য উৎসুক দর্শকের প্রচন্ড ভিড়। আর এখানে সারি সারি কার্গো শিপ দাঁড়িয়ে রয়েছে। মূলত এগুলোর বেশিরভাগই কিন্তু বালু বহন করে। দূরে অনেকগুলো বড় বড় কার্গো শিপ রয়েছে, এগুলো মূলত এখানকার স্থানীয় মালামাল পরিবহন করে। বর্তমানে আমরা মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে ছুটে চলছি। আর এদিকে যেতে যেতে অনেক গ্রাম, ফ্যাক্টরি, সিমেন্টের কারখানা এগুলো আমাদের চোখে পড়ছে। বিশেষ করে যত সিমেন্টের কারখানা রয়েছে এগুলো কিন্তু সব নদীর আশেপাশের অঞ্চলেই তৈরি করা হয়। আর নদীটাও বেশ কর্মচঞ্চল, অনেক ট্রলার ছুটে চলছে তাদের গন্তব্যে। আর এখানে কিন্তু প্রচুর সারিবদ্ধ শিপ রয়েছে, যেমনটা একটা বড় সিমেন্ট কারখানার সামনে থাকা উচিত। আসলে এই সিমেন্ট কারখানার প্রতিটি পণ্য এই নৌপথেই আনা নেওয়া করা হয়। কাঁচামাল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট সবকিছু এই নৌপথে আনা নেওয়া করা হয়, যার কারণে একই কোম্পানির অনেকগুলো শিপ এখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে এই মেঘনা নদীতে প্রচুর বড় বড় শিপ চলাচল করে এবং বাংলাদেশের অন্যতম ব্যস্ত একটি নদীপথ বলা যায় এটাকে। আর এই নদীপথের এই যাত্রাটা আসলেই খুব রোমাঞ্চকর। বিশেষ করে এখানের উত্তাল ঢেউ এবং চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে খুবই চমৎকার একটা পরিবেশ। আর এইখানে আসার পরে কিন্তু প্রচণ্ড ঢেউ, অসম্ভব রকম ঢেউ শুরু হয়ে গিয়েছে। উত্তাল মেঘনার বুক চিরে আমাদের নৌকা এখন ছুটে চলছে। আর এদিকে আসতে কিন্তু অসংখ্য কার্গো শিপ আমাদের চোখে পড়লো। এর বেশিরভাগই কিন্তু এই সিমেন্ট কারখানার মালামাল পরিবহন করে। আর এখানে আসার পরে কিন্তু প্রচণ্ড ঢেউ শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড ঢেউ। একটা রিপ কারেন্টের মাঝখানে আমাদের শিপটা পড়ে গিয়েছে। বলতে পারেন এটা একটা নৌ পার্কিং। অসংখ্য শিপ এখানে পার্কিং করে রেখেছে। একটা ছোটোখাটো বন্দর, মূলত চাঁদপুরের যে বন্দর, সেই বন্দরের জাহাজগুলো এখানেই এসে ভিড়ে, যার কারণে এখানে সবসময় একটা নৌকার যানজট লেগেই থাকে। তবে খুব সুশৃঙ্খলভাবে কিন্তু এগুলো এই নদীর ভেতরে পার্কিং করা রয়েছে। বড় বড় শেকল রয়েছে, এই শেকল দিয়ে কিন্তু এখানে পার্কিং করে দেয় এই নৌকাগুলো। বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়, কৃষ্ণ চূড়ার রঙে এঁকেছি তোমায়।
লা 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 লা। জ্বালাগুলো আর জ্বালা দেয় না, জ্বালাগুলো পুষে রাখি। থাকতে যদি না পাই তোমায়, থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে, আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। এইখানে এই মেঘনা নদীতে আসার পরে প্রচন্ড রোলিং হচ্ছে আসলে। এই জায়গাটা আসলেই খুব ভয়ঙ্কর। আর বিশেষ করে এই যে দুষ্টু ছেলেটা যে আছে আমার সাথে, যে দুষ্টু ছেলেটা, ও আরো এক্সট্রা রোলিং এর অ্যাক্টিং করছে। এটাই হচ্ছে ওর অ্যাক্টিং এর জাদু। আপনারা যদি কেউ উপভোগ করতে চান তাহলে আসতে হবে আপনাদেরকে মেঘনা নদীতে। জানি শুধু পাইতে হবে, পারি নিতেই হবে, যতই ঝড় উঠুক সাগরে, সাগর পাড়ি দেব রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। এখানে মারাত্মক ঢেউ, প্রচন্ড ঢেউ হচ্ছে এখানে, প্রচুর রোলিং আসলে। ভাই এই যে ঢেউয়ের যে অ্যাক্টিংটা করলেন, এটা কি আসলে সত্য নাকি ভুয়া? আমি থিয়েটারের স্টুডেন্ট, তো আমি একটু একটু অ্যাক্টিং জানি। ও মানে অভিনয় যদি অত ভালো হয় নাই। আসলে কিন্তু ঢেউ ছিল। হ্যাঁ না, এটা ছিল, হ্যাঁ ঢেউ ছিল, কিন্তু এরকম এরকম না, আপনারা এত ভয় পাবেন না। এখানে একটা গান হচ্ছে আর অসংখ্য ভিডিওগ্রাফার, যেমনটা দেখতে পাচ্ছেন, এত ভিডিওগ্রাফার আপনারা বিশ্বাসই করতে পারবেন না। প্রচন্ড ভিডিওগ্রাফার দেখেন, অসংখ্য, মানে কত ধরনের যে ভিডিওগ্রাফার এখানে আছে বিশ্বাসই করতে পারবেন না। বাঁকা গানে বাঁকা বাঁকা গানে পানি রে, বাঁকা গানের পানি। আমার কুল বাঁকা গানে বাঁকা বাঁকা গানে পানি রে, বাঁকা গানের পানি। সকল বাঁকায় বাইলাম তোরি হায়রে সকল বাঁকা হে, বাইলাম তোরি হায়রে বাঁকা রে, না চিনি রে দুরন্ত পরবাসী। কালা করলাম রে, ও কালার লাইলা কালা করলাম রে দুরন্ত পরবাসী। মনে আমার হাত হইল ধরো ধরো, অন্তর হইল পুরা রে, অন্তর হইল পুরা। হার হইল ধরো ধরো, অন্তর হইল পুরা রে, আমার অন্তর হইল পুরা। ভাঙ্গিয়া গেলে, হায় হায়, ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী। আমার হাল কালা করলাম রে, কালার লাইগা কালা করলাম রে দুরন্ত
আর দেখতে দেখতে আমরা বিখ্যাত মেঘনা ব্রিজের নিচে চলে এসেছি। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সমস্ত বাসই কিন্তু এই ব্রিজ হয়েই চলাফেরা করে থাকে। আর এখানে এসেও অসংখ্য বড় বড় জাহাজ আমাদের চোখে পড়ল। মূলত এটাও একটা ব্যস্ততম নদীপথ। তার পাশাপাশি এখান থেকে অনেক পণ্য খালাস করা হয়, কারণ এই মেঘনার আশেপাশে রয়েছে অনেকগুলো বড় বড় ফ্যাক্টরি, যার পণ্য সামগ্রী এ সকল নৌযানেই পরিবহন করা হয়ে থাকে। অবশেষে আমরা ছাদে চলে এসেছি। এখানের পরিবেশটা খুবই চমৎকার। আর এখানে একটা আর্টিফিশিয়াল হুইল রয়েছে, তার পাশাপাশি প্রচুর কিন্তু লাইফ জ্যাকেট, বয়া এগুলোর ব্যবস্থা রয়েছে, এবং এখানে ছাদে বসার বেশ চমৎকার ব্যবস্থা রয়েছে। বাট এখন রোদ, যার কারণে সবাই নিচে বসে আছে। রাত্রিবেলা হলেই কিন্তু এখানে মানুষজনে ভরে যাবে, সবাই আমরা উপরে এসে বসবো, তখন কিন্তু একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। আর অবশেষে আমাদের দুপুরের খাবার রেডি। এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে আলু ভর্তা, এবং তার সাথে রয়েছে ডাল চমৎকার, এবং সাথে রয়েছে চমৎকার সবজি, এবং এর সাথে রয়েছে চমৎকার নদীর মাছ। আর আমার সাথে বরাবরের মতো একটা টিয়া পাখি রয়েছে। আমার নাম মিঠু। মিঠু, হাত ধুইয়া খাও, বেশি বেশি খাও। আসলে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। এখানে আমরা ভাত নিচ্ছি। এই নদীর বুকে আমরা এখন সব কিছু ন্যাচারাল খাবার দাবার খাবো। এই হাউসবোট ভ্রমণের এটাই একটা মজা। এরপরে রয়েছে আলু ভর্তা, তারপরে রয়েছে ডাল, এরপরে রয়েছে সবজি, এর সাথে রয়েছে বিখ্যাত পদ্মার মাছ। এই হচ্ছে নদীর বুকে আমার দুপুরের লাঞ্চ। দেখি আসলে কোন খাবারের কেমন স্বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ রান্না করা হয়েছে, কি মাছ আসলে দেখি খেয়ে। অসাধারণ, ভাইকে ধন্যবাদ। আজকে অ্যাসিস্ট্যান্ট রান্না বান্নার দায়িত্বে ছিলেন উনি। এখানে আর একজন চলে এসেছে খাবার নিয়ে, সাথে বিপুল সমারোহে আবার পানিও নিয়ে এসেছে। এবার সবজিটা একটু টেস্ট করে দেখি। ভালো, মাশাআল্লাহ। সাথে কিন্তু আলু ভর্তাও রয়েছে। সব কিছু মিলিয়ে দুপুরের খাবারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। অমায়িক খাওয়া শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু নরসিংদী নদীতে ঢুকে পড়েছি। মূলত এখনো নরসিংদী পার হতে পারিনি, আমাদেরকে সেই ভৈরব যেতে হবে। বাট এই পর্যন্ত আসতে আসতে এখন প্রায় বিকেল 3:30টার মতো বাজে। অলরেডি অনেকক্ষণ ধরে নৌকা চলছে, কিন্তু আমাদের আসলে স্টার্ট করতে একটু লেট হয়েছিল। আমরা সকালে রওনা দিয়েছিলাম এক্স্যাক্টলি 10টায়। আসলে প্ল্যান ছিল সকাল 8টার সময় রওনা দেওয়া, সেটা আর হয়নি, যার কারণে আমাদের আসতে এতটা বিপত্তি হচ্ছে। তারপরও আশা করি আজকে রাতের ভিতরে আমরা ভৈরব চলে যাব, কারণ ভৈরব না গেলে এই ট্যুরটা 3 দিনে কমপ্লিট করা বেশ দুষ্কর হয়ে যাবে। আর এই 2 ঘন্টা লেট করার কারণে মাঝখানে কোনো স্টপিসও আর দেয়নি। আসলে এই যাত্রায় 2-একটা চরে থামায়, এবং সেই চরে গোসল করার একটা অপশন থাকে, কিন্তু আজকে এই ছাড়ার লেটের কারণে সেই অপশনটা আর রইল না। ঘাটে আসতে এখানে নাচ শুরু, নাচ এলাকাবাসীও দাঁড়ায় আছে আমাদের ওয়েলকাম করার জন্য। সকাল থেকে অনেকগুলো নদী পার হয়ে আমরা কিন্তু এখন নরসিংদী চলে এসেছি। এর মধ্যে বড় দুটো নদী কিন্তু আমরা পার হয়েছি, একটা হচ্ছে পদ্মা আর মেঘনা।
এখন আমরা নরসিংদীর মরিচাকান্দি ঘাটে রয়েছি। আর এখানে একটা যাত্রা বিরতি দিল, মূলত এখান থেকে আমরা ভৈরব যাব যদি পারা যায়, আদারওয়াইজ এখানেই হয়তো বা রাতে থাকতে হবে, দেখা যাক কি হয়। নৌকা ঘাটে ভিড়াচ্ছে, রশি নিয়ে টানাটানি। আসলে এই কাজটা খুব কঠিন, যেহেতু সকাল থেকে নৌকাটা চলছে, তাই একটা বিরতি খুবই জরুরি। আর নৌকাটি ঘাটে ভিড়তেই উৎসুক বাচ্চা কাচ্চার অনেক ভিড় হয়েছে এখানে, সবাই দেখছে, অনেক মানুষও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওই অদ্ভুত জন্তুগুলো কোত্থেকে আসলো। আসলে আমাদেরকে দেখে নয়, নৌকাটা একটু বেশি ডেকোরেটিভ তো, তাই সবাই দেখার জন্য এখানে ভিড় জমিয়েছে। আর অবশেষে দুষ্টু ছেলেটার সাথে আমরা কোথায় পৌঁছে গিয়েছি? জায়গাটার নাম যদি জানতাম তাহলে তো হতো। ছেলেটা আসলে বলতে পারছি না। আমরা নরসিংদী চলে এসেছি, মরিচা ঘাট চলে এসেছি। এখানে মরিচা পড়েনি, আসলে এই ঘাটের এখানে আশেপাশে যে জমি রয়েছে এখানে প্রচুর মরিচ উৎপাদন, এই জন্য। যাই হোক, আসলে আমরা কি এখানে থাকবো? রাতে এখানে থাকবে। এই ভৈরব না যাওয়ার কথা ছিল, হবে না? টাইমিংয়ে হবে না নাকি? এখানে তারপর চাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কিছু মিলায়া যেটা হয় ডিসাইড। এটা হচ্ছে নরসিংদীর মরিচাকান্দি। এখানে একটা লঞ্চ ঘাটও রয়েছে, আর স্থানীয় বিভিন্ন লঞ্চ এই নদীপথে চলাচল করে, আর এখানেই সেই ঘাটটি অবস্থিত। আর আমরা অবশেষে একটু নিচে নেমেছি চারপাশটা ঘুরে দেখার জন্য। আমার সাথে একজন বড় ভাই রয়েছে, আমরা একই সাথে এসেছি বোটে। ওনার কাছ থেকে জেনে নিব এই জায়গাটার আসলে বিশেষত্ব আসলে কি। এটা তো আপনি জানেন অলরেডি যে জায়গাটার নাম মরিচাকান্দি, এটা নরসিংদী জেলার অন্তর্গত এবং এটা আসলে মেঘনা নদীর তীরে অবস্থিত এবং এই জায়গাটা নরসিংদীর যে আমরা পুরাতন ঐতিহ্য যদি ঘাঁটি তাহলে এই জায়গাটা হচ্ছে নরসিংদীর যে ব্যবসা বাণিজ্যের যে প্রসার, তৎকালীন যে নদীপথের যে প্রসারটা ছিল, এটা ধরেন 1 বা 2 পজিশনে ছিল। আরেকটা জায়গা হচ্ছে করিমপুর এবং নরসিংদী সদর আর এই মরিচাকান্দি। মূলত এই নরসিংদী জেলার 3টা আলাদা আলাদা পয়েন্ট থেকেই মূলত এই আমাদের অতীতের যে নরসিংদী যে ব্যবসা বাণিজ্য ছিল, আমাদের পূর্বপুরুষেরা যে ব্যবসা বাণিজ্যের সম্প্রচার ঘটিয়েছিল নদীপথে, এই জন্য এটা খুব তাৎপর্যপূর্ণ। আর এখানে আসার সাথে সাথেই একটা একাকী বিষণ্ণ ছেলে এখন নদীর ঘাটে বিকেলটা উপভোগ করছে। শান্ত বাতাস, মানুষের কোলাহল, যেদিকে তাকাই শুধু নদীনালা খাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। জোয়ার এসেছে এই সমুদ্রে, রক্তলাল রক্তলাল। বিকেলবেলা ইচ্ছে করলো এই মিঠুর কাছ থেকে একটা কবিতা শুনতে, কিন্তু সে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল শুরু করছে। আসলে সূর্য যে পশ্চিম দিকে অস্ত যায় সেটা ভুলে গেছে, আর এই কারণেই তার ফুটেজটা নষ্ট করে দিছে একটা পিচ্চি। আর ঘাটে এসেই আমাদের গ্রুপের কিছু সদস্য কিন্তু পানিতে নেমে পড়েছে। ভাই কেমন লাগতেছে? সবাই কিন্তু বিকেলের শেষ সূর্যের আলোয় বলতে গেলে সূর্য স্নান করছে। বিকেলটা আসলেই খুব সুন্দর। এই মরিচাকান্দিতে চমৎকার ঘাট বাঁধানো রয়েছে, শহররক্ষা বাঁধ। আসলে এই জায়গাগুলোতে নদীর প্রেশার খুবই বেশি, আর প্রমত্তা মেঘনা নদী, স্বাভাবিকভাবেই এর জোয়ার ভাটার খেলা এবং শক্তি অসম্ভব, যার কারণে বাদ দিতেই হয় শহররক্ষা বাঁধ। বলতে গেলে নরসিংদীর মূল শহরের পরে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ স্থান, এক সময়কার বিখ্যাত ব্যবসায়িক স্থান, যেটা বড় ভাইয়ের কাছ থেকে অলরেডি শুনেছেন, যার কারণে এই বাদ দেওয়াটা এখানে স্বাভাবিক একটা ব্যাপার। আর আমাদের জাহাজ আবার কিন্তু যাত্রা শুরু করেছে। মূলত আমি মনে করেছিলাম ওই ঘাটে আজকে অবস্থান করবে, সেই মরিচাকান্দি ঘাটে, কিন্তু ফরচুনেটলি মরিচাকান্দি ঘাটে অবস্থান করেনি, ওখান থেকে শুধু চাল নিল আমাদের জাহাজ, আবার যাত্রা শুরু করেছে। এখন এখান থেকে আমরা কিন্তু রাতের ভেতরে ভৈরব ইনশাল্লাহ পৌঁছে যাব, সেই উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। বাট সম্ভবত রাত হয়ে যাবে, কিছু করার নেই। তারপর আজকের মধ্যে ভৈরব যেতে পারলে ইনশাল্লাহ 3 দিনের ভেতরেই আমাদের ট্যুর সম্পন্ন হবে। শেষ বিকেলের সূর্য অস্ত গিয়েছে, আর সবাই সন্ধেবেলার প্রারম্ভিক মুহূর্তে এখানে এই ছাদে বসে আড্ডা দিচ্ছে। আর আমাদের নৌকা ছুটে চলছে ভৈরবের উদ্দেশ্যে, কেউ ছবি তুলছে, কেউ আড্ডা দিয়ে সময়টা উপভোগ করছে। এভাবেই আমরা চলে যাব ভৈরব। শুভরাত্রি বন্ধুরা। আর দেখতে দেখতে আমরা কিন্তু মানিকনগর বাজারে চলে এসেছি। এখানেই আজকে রাতে আমাদের বোট থাকবে। ভৈরব পর্যন্ত কিন্তু আমরা আর যেতে পারলাম না, আর অন্ধকার পথে কিছু দেখাতেও পারলাম না। এখন আমরা এই বাজারটা একটু ঘুরে দেখব, চলো। রাতের অন্ধকার, ফুটফুটে অন্ধকার আলো, এর ভেতরে আমরা এখন একটু বাইরে যাচ্ছি।
মূলত আমাদের নৌকাটা নরসিংদীতেই রয়েছে। আর আজকের মতো আমরা এখানকার মানিকনগর বাজারের একটা ফেরিঘাটে নোঙ্গর করেছি এবং আজ রাতে আমরা এখানেই থাকব। রাতের বেলা এখানকার একটা স্থানীয় বাজারে এসেছি, দেখি এখানকার পরিস্থিতি আসলে কেমন আর কি পাওয়া যায়। আসলে এটা একটা গ্রামের বাজার, ছোটোখাটো, এমন কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আমরা এখানে একটা স্থানীয় সিঙ্গারাপুরির দোকানে এসেছি। আর আমার সাথে বরাবরের মতো দুষ্টু ছেলেটা আছে। তুমি কেমন সিঙ্গারা খাবা? হ্যাঁ, সিঙ্গারা খাবার। এই নৌভ্রমণের আরেকটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা ঘুরে দেখবো যে বিরতিগুলোতে যে গ্রামের যে ছোট ছোট বাজারগুলা, এটা আসলে একটা খুবই অন্যরকম একটা ব্যাপার। চলুন ঘুরে দেখি। আমরা এখন মানিকনগর বাজারে আছি। এখানে চিপস টিপস আছে, এখানে চায়ের দোকান আছে, তার পাশাপাশি এখানে কিছু বেকারির দোকান আছে, বিভিন্ন টাইপের বেকারি আইটেম রয়েছে। তার পাশাপাশি এখানে পরোটা আছে, বেশ দূর পর্যন্ত এই বাজারটা। এখানে আমরা একটু মিষ্টি খাবো, দেখি এখানকার মিষ্টি কেমন। আমরা এমন একটা মিষ্টির দোকানে এসেছি, এখানে মাছিগুলোকে আলাদা করে মেরে রেখে দিয়েছে যাতে মাছি মিষ্টির কোনো ক্ষতি না করে। আমি ওনার দোকানে প্রথম এসে খাইছি, তারপর অনেকরে পাঠাইছি। এই উপলক্ষে দাদা আমাকে 1 প্লেট রসমালাই ফ্রি খাওয়াবে। আমি অনেক কাস্টমার ঢুকাই দিছি। ভাই ব্যবসা আজকের মতো ছেড়ে দেন, এত ব্লগার হলে আপনার ব্যবসা বাণিজ্য হবে না, বাদ দেন। এই এলাকার একটা বিখ্যাত মিষ্টির দোকানে এসেছি, এটা নাকি খুবই বিখ্যাত। দেখি কেমন ভালো, আমরা একটু ট্রাই করে দেখব। আসলে গ্রাম্য এলাকায় অনেক সময় কিন্তু খুব ভালো মিষ্টি পাওয়া যায়, আমরা একটু খেয়ে দেখি। ভালো মিঠু? এখানে আসলে মিষ্টি খাওয়ার জন্য এসেছি, আর একটা রসমালাই ট্রাই করলাম, জিনিসটা ভালো। আমরা 1 কেজির মতো নিচ্ছি, নিয়ে এখন সবাই ভাগ করে খাচ্ছি। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারা আমাদের সাথে এই ছেলেটা খুব ভোজন রসিক, আর সব ব্যাপারে সে কিন্তু খুব এক্সপার্ট। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে তো তার লোভনীয় অ্যাপ্রোচ আমাদেরকে মুগ্ধ করে। কি যে করছে আজকে, আসলে মিষ্টি খাওয়া হবে না কি হবে আল্লাহই ভালো জানে। অবশেষে আমাকে মিষ্টি দেওয়া হলো। খাওয়ার জিনিস কি মিষ্টিটা ভালো, যদ্দুর মন জানি। খাওয়া দাওয়া শেষে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এদিকে কিছু গ্রাম্য সেলুনও রয়েছে, তার পাশাপাশি মুদি দোকান রয়েছে, ফার্মেসি রয়েছে, আর এই পাশে আবার খাবারের দোকান রয়েছে। এই গ্রামের স্টাইলের সেলুন, ট্রেডিশনাল, খুবই সুন্দর। এখন এই ধরনের সেলুন আছে, মোটামুটি বেশ বড়ই এই বাজারটা, একদম শেষ মাথা পর্যন্ত। এসব জায়গায় কিছু দোকানপাট রয়েছে। এখানে আবার মুরগির দোকানও রয়েছে, আর এখানে আবার একটা ছোট্ট ব্রিজ রয়েছে। মোটামুটি বেশ বড়ই বাজার, অনেক টাইপের দোকান রয়েছে, তার পাশাপাশি কাঁচা সবজিও পাওয়া যায়। সব কিছু মিলিয়ে বাজারের পরিবেশ খুবই ভালো। আর দিনের বেলা হলে এই সব জায়গায় মাছের মেলা বসে। এখন রাতের বেলা কিছুই খোলা নেই। মোটামুটি এইটাই হচ্ছে বাজার। আবার নৌকা থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে রাতের খাবারের জন্য বসেছি, আর আজকের খাবারের মেনু বেশ ভালোই মাশাআল্লাহ। এখানে মুরগির মাংস দেওয়া হয়েছে, সাথে পেঁয়াজ ভর্তা রয়েছে এবং টমেটো ভর্তা রয়েছে। বেশ ভালো, রাতের খাবারের মেনু বেশ ভালো। খাওয়া দাওয়া শেষে আবার দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। আর ভোর রাতে কিন্তু আমাদের বোটটা চালিয়ে ভৈরব ঘাটে চলে এসেছে। আমরা এখন ভৈরবে অবস্থান করছি। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অবস্থিত ভৈরব বাজারটি একটি অন্যতম প্রধান বাণিজ্যিক শহর এবং নদী বন্দর। মেঘনা নদীর তীরে অবস্থিত এই শহরটি ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রেলওয়ে এবং সড়ক পথের গুরুত্বপূর্ণ জংশন। এখানকার উল্লেখযোগ্য পাইকারি কাপড়ের হাট এবং নদীভিত্তিক বাণিজ্যে প্রতি বছর এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়। বর্তমানে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে সেই বিখ্যাত ভৈরব ব্রিজ। আর এখানেই রয়েছে পাশাপাশি দুটো সেতু, একটির উপর দিয়ে ট্রেন চলাচল করে আর আরেকটির ওপর দিয়ে সড়ক পথে যানবাহন চলাচল করে। গতকালকে রাতে আমাদের নৌকাটা নরসিংদীর মানিকনগর বাজারে অবস্থান করেছিল, আর আজকে ফজরের নামাজের পরে চালিয়ে এই ভৈরব বাজারে চলে এসেছে। আর ভৈরব নৌকাঘাট থেকে
আমরা এখন ভৈরব বাজারটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। গতকালকে আমরা যে ঘাটে ছিলাম ওখান থেকে ভোর 6টায় রওনা দিয়ে সকাল 8টার মধ্যে আমরা এখানে চলে আসলাম। এখান থেকে আবার বাজার ঘাট করবে, তারপরে আমাদের বোট আবার স্টার্ট করবে। সবাই একটু নেমেছে বোটে, যারা লোকজন আছে সবাই এখন একটু বাজারটা ঘুরে দেখবে। আর লোকজন এখানে এসে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। মূলত আমাদের নৌকাটি এখান থেকে প্রয়োজনীয় তেল সংগ্রহ করবে। আর এই ভৈরব বাজারে প্রচুর পরিমাণে খোলা তেল পাওয়া যায়। যদিও বর্তমানে তেলের বাজারের অস্থিরতার কারণে তেলের মূল্য অস্বাভাবিক রকম বেশি। আজকের দিনে 89 টাকার তেলের লিটার প্রায় 160 টাকায় বিক্রি হচ্ছে। তারপরও কিছু করার নেই, এখান থেকেই তেল সংগ্রহ করে আমাদের নৌকা আবার যাত্রা শুরু করবে। এখানে প্রচুর তেলের ড্রাম রয়েছে, পরিত্যক্ত তেলের ড্রাম, এগুলো সবই বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখান থেকে মূলত ডিজেল নেওয়া হচ্ছে, কারণ বর্তমানে তেলের খুব সমস্যা, যার কারণে তেল নেওয়া হচ্ছে। তেলের সংকটের কারণে এই ট্রলারের জন্য তেল বিভিন্ন জায়গা থেকে নিতে হচ্ছে, এই কারণে জায়গায় জায়গায় আমাদের ট্রলার হোল্ড করতে হচ্ছে। কি অবস্থা ভাই? গুড মর্নিং। ভালো ভাই, গুড মর্নিং। ভাই ভৈরব বাজারটা কেমন লাগতেছে? ভৈরব বাজারটা ঘুরে দেখি আমরা। চলেন। আর অবশেষে আমরা ভৈরব বাজারে সেই দুষ্টু ছেলেটির সাথে আমরা কিন্তু 64 ডিস্ট্রিক্ট ইনশাল্লাহ একদিন এভাবে ঘুরে ফেলবো ইনশাল্লাহ। আমাদের নৌযাত্রার আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা এখন আছি ভৈরব বাজার। ভৈরব বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই যে আমাদের হাউসবোট থেমে আছে, আর একটু পরে আবার ছুটে চলবে। আপনাদের সাথে দেখা হবে নিকলিতে। আসলে এই ভ্রমণটা হচ্ছে এমন একটা ভ্রমণ যে ভ্রমণে আপনি আসবেন, লোকাল বাজারগুলো ঘুরবেন, এই যে এরকম টাটকা তেল কিনবেন, লাইভে টাটকা তেল কিনে আপনি আবার রওনা হয়ে যাবেন। বর্তমানে আমরা বাংলাদেশের নৌপথের মিডল পয়েন্টে রয়েছি। আমরা ভৈরব বাজারে রয়েছি, আর ভৈরব বাজার হচ্ছে বাংলাদেশের নৌপথের মিডল পয়েন্ট। এখানে বেশ বিখ্যাত কিছু জায়গা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওই পাশে হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আর এই পাশে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সার কারখানা রয়েছে। আর এই ভৈরব বাজারে সেই আদিকাল থেকেই কিন্তু অনেক বেচা কিনা হয় এবং ব্যবসা বাণিজ্যের একটা প্রাণকেন্দ্র হচ্ছে এই ভৈরব বাজার। তার পাশাপাশি এই ভৈরব বাজারে কিন্তু এখনও সেই কর্মচঞ্চলতা রয়েছে। এটা হচ্ছে ভৈরব বাজার, এখানে কিন্তু ট্রলারের জন্য প্রচুর তেল বিক্রি করা হচ্ছে। আর বাজারের রাস্তাঘাটও বর্তমানে বেশ উন্নত করা হয়েছে, এখনও সব দোকানপাট খোলেনি, কিন্তু খুব সকাল সকাল এসেছি। এখানে আপনারা বিভিন্ন টাইপের শাকসবজি, ফলমূল পাবেন। তার পাশাপাশি নাস্তার দোকানও রয়েছে, বিভিন্ন টাইপের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাইলে যে কোনো সময় আপনারা নাস্তা করে নিতে পারবেন। এছাড়াও এই জায়গাটা মূলত পাইকারি আড়ত, এখানে আপনারা সব ধরনের পণ্য পাইকারি কিনতে পারবেন। এই যে দেখেন এখানে পাইকারি পেঁয়াজ এসেছে ট্রাকে করে, তার পাশাপাশি এখানে পাইকারি চালও এসেছে, অর্থাৎ বিভিন্ন টাইপের পণ্য সামগ্রী এখানে পাইকারি আসে। এগুলো পুরো কিশোরগঞ্জ শহরে যায় এই ভৈরব বাজার হয়ে। এই জায়গাটা নৌপথ হওয়ার কারণে এই বাজারগুলো এখানে তৈরি হয়েছে এবং এইসব বাজারে নানা ধরনের পণ্য পাইকারি আকারে পাওয়া যায়। এগুলো হচ্ছে পাইকারি আড়ত। এছাড়াও এখানে সেলুন রয়েছে। বাজারটা বিশাল বড়, তবে বেশিরভাগই কিন্তু পাইকারি বাজার, যার কারণে এখানে সমস্ত পাইকারি পণ্য সামগ্রী বেশি পাওয়া যায়, খুচরা পণ্য সামগ্রীও পাওয়া যায়। তার পাশাপাশি এই ভৈরব নদীটি এই যাতায়াতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এপার থেকে ওপারে অনেক নৌকা চলাচল করে। এখানে পাইকারি পেঁয়াজ, রসুন এগুলো বিক্রি করা হচ্ছে। এছাড়াও এখানে একটা ঘাট রয়েছে, এই ঘাটে বিভিন্ন টাইপের ট্রলার, লঞ্চ ইত্যাদি আসে। ঘাটটা বেশ পুরাতন, ঘাটে নামার বেশ কিছু ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কয়েকটা ঘাট রয়েছে। ওই পাশেরটা হচ্ছে লঞ্চ ঘাট, আর এখানে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে ট্রলার আসে। এক কথায় খুবই কর্মচঞ্চল একটা ঘাট। এই ঘাটে সবসময় ব্যস্ততা লেগেই থাকে। এর কারণ হচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য সামগ্রী এই ঘাটই এসে ভিড়ে, তারপরেই জেলা শহরে ডিস্ট্রিবিউট হয়। আর এদিকেও বাজার রয়েছে, এদিকে অবশ্য বিভিন্ন টাইপের হার্ডওয়্যারের জিনিসপত্র পাওয়া যায়। এই পুরো বাজারটায় বিভিন্ন টাইপের হার্ডওয়্যারের জিনিসপত্র পাওয়া যায়। তবে
এগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারিভাবে এখানে আসে। এখানে যে সকল পাইকারি পণ্য আসে এগুলো দিয়ে কিন্তু কিশোরগঞ্জের মানুষ ব্যবসা বাণিজ্য করে থাকে। সকালবেলা নেমেই আমরা এই বাজারটা একটু ঘুরে দেখছি। ঐতিহ্যবাহী ভৈরব বাজার আছি আমরা এখন। তো রাতে প্রচন্ড পরিমাণ তুফান হওয়ার কারণে আমাদের শীত করেছে, তাই কম্বলগুলা দেখে আমার মনে একটা শান্তি বিলং করলো। অভিনন্দিত। আমরা তো সামনে আমরা আরো ভালো স্পলে যাব। স্পলে যাব। হ্যাঁ। কমিশনাল চ্যানেল টু মাই ওয়েলকাম। হ্যালো গেস। আর এই পাশে এসে বিভিন্ন টাইপের পোশাকের দোকান রয়েছে। এক কথায় এই বাজারে সব কিছুই আপনারা পাবেন। আর এটা হচ্ছে ভৈরব বাজারের মূল চত্বর, একটা গোল চত্বর, এবং এখানে একটা স্কাল্পচার বানানো রয়েছে। এই জায়গাগুলো খুবই ব্যস্ত, কর্মচঞ্চল, তবে এটা কিন্তু শহরের মূল প্রবেশ পথ, যার কারণে ব্যস্ততার পরিমাণটাও বেশি। আর এদিকে বেশিরভাগই হচ্ছে কাপড় চোপড়ের দোকান, আর এদিক থেকে কিন্তু মূলত শহরটা ধীরে ধীরে শুরু হয়ে গেল। এক কথায় বলতে গেলে এই ভৈরব বাজার হচ্ছে এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী বন্দর, যার কারণে এই জায়গার কর্মচঞ্চলতা সব সময় থাকে। ভৈরব বাজারে দিদিভাই আখের রস খাচ্ছি আমরা এখন ভৈরব বাজারে বিখ্যাত আখের রস খাচ্ছি। ভালো। এখানে আপনারা বিখ্যাত ধান মাড়াইয়ের মেশিনও পাবেন। এখন সবাই বাজারে চা খেতে এসেছি। এখানে একটা বিখ্যাত গরুর দুধে চা পাওয়া যায়। আর ভাই কিন্তু খুব পেরেশানি ছিল, এই সে আমাদেরকে কোনো গান টান গায়া শোনায় নাই, কিন্তু আজকে দিনে গান বাজনা হবে। আজকে থেকে free। আর অবশেষে আমরা কিন্তু গরুর দুধের বিখ্যাত চাটা খাচ্ছি, দেখি কেমন। এক কথায় নর্মাল চায়ের মতোই, তেমন একটা ডিফারেন্স নাই, তবে গরুর দুধ দেওয়া হয়েছে। বড় ভাইয়ের সাথে পরিচয় হলো এবং খুবই আন্তরিকতা হলো, কিন্তু অত্যন্ত আনন্দের সাথে, দুঃখের সাথে জানাচ্ছি যে তিনি আমাদেরকে ছেড়ে এখানেই চলে যাবেন, এবং ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে ভাই কিন্তু মোটামুটি সবগুলো থানা কভার করছেন না? এখন ইউনিয়ন পর্যায়ে চলতেছে বাংলাদেশ। এখন ইউনিয়ন পর্যায়ে চলতেছে, মানে বাংলাদেশের সব থানা ঘোরা কমপ্লিট, এখন ইউনিয়ন চলতেছে। আমাদের দুষ্টু ছেলেটা এখানকার বিখ্যাত গরুর দুধের চা খাচ্ছে। এখানে উটের দুধের চা পাওয়া যায় না, কিন্তু গরুর দুধেরটাই পেলো, সেটাই খাচ্ছে। আর এটাই ছিল আমাদের হাউসবোটের প্রথম পর্বের যাত্রা। আর আগামী পর্বে থাকছে কিভাবে এই ভৈরব থেকে নিকলি পর্যন্ত গিয়েছিলাম তারই রোমাঞ্চকর যাত্রার বর্ণনা। আর এই নদীপথে অষ্টগ্রাম ভ্রমণ আমার জীবনে এই প্রথমবারের মতো। আর এই নদীপথে যেতে যেতে কতই না দৃশ্য উপভোগ করলাম তা বলে বোঝানো যাবে না। সেই গল্পই থাকছে আমাদের আগামী পর্বে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।